আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। শেখ হাসিনার অডিও বার্তা ওই ফরেনার্স করেসপন্ডেন্ট ওদের ওখানে দিল্লি প্রেস ক্লাবে, সেটা তো হয়ে গেল 23 তারিখ। আজকে হলো 25, দুদিন কেটে গেছে, কিন্তু বিতর্ক থামছে না। বাংলাদেশে এই নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, কেন ভারত এইটাকে অ্যালাউ করলো। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত বাংলাদেশ সেগুলো কিছু বলেনি, মানে ভারতবর্ষের কাছে কোনো প্রতিবাদ পত্র এসব পাঠায়নি। পাঠালে পরে কি জবাব পাবে সম্ভবত সেটা আন্দাজ করেই তারা পাঠায়নি। এখন তবু আমাদের একটা সেফ খেলে দিয়েছে আমাদের কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার আজকে একটা বক্তব্য আমাদের কাগজে বেরিয়েছে, দিল্লি কি করবে, হাসিনা বার্তায় কৌশলী কেন্দ্র। আমি খবরটা একটু পড়ি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত হাসিনা বা তার আওয়ামী লীগের নিয়ে কোনো কটু মন্তব্য করেননি দেশে ফেরার পর। এমনকি তার ভারতে আশ্রয় দেওয়া নিয়েও খোঁচা দেননি তিনি। তবে তার দলের একাংশ এবং জামায়াতে ইসলামী, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের বহুলাংশই ভারতে বসে হাসিনার সাক্ষাৎকারে এবং ধারাবাহিক বক্তৃতা নিয়ে নয়াদিল্লির প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মত, ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ভারত শেখ হাসিনাকে ফেরাতে পারে না এ পর্যন্ত বোধগম্য, কিন্তু ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি যে ক্রমাগত কথা বলে যাচ্ছেন, এমনকি ফরেনার্স করেসপন্ডেন্ট ক্লাবে তার অডিও বক্তব্য শোনানো হলো, তাতেও ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে তিক্ততা আরো বেড়েছে। বিষয়টি নিয়ে পাল্টা বয়ান দিচ্ছে নয়াদিল্লি। সাউথ ব্লক সূত্রের খবর, শেখ হাসিনা ভারতের রাজনৈতিক বন্দী নন, তাকে দেশে গ্রেপ্তার করে রাখা হয়নি, ফলে স্বাধীন মত প্রকাশের জায়গা তার থাকতেই পারে। এছাড়াও বিদেশ মন্ত্রকের বক্তব্য, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এবং শেখ হাসিনা তাদের বক্তব্য জানাচ্ছেন মূলত সমাজ মাধ্যমে, যার উপরে ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। একথাও বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রথম 3টি সাক্ষাৎকার ছিল আমেরিকার সংবাদ মাধ্যমে, কিন্তু বাংলাদেশের নেতৃত্ব তা নিয়ে সম্পূর্ণ নীরব। নয়াদিল্লির বক্তব্য, ভারতের বেসরকারি সংবাদ মাধ্যম তা নিয়ে কি ছাপবে না ছাপবে এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে, সরকার সেই স্বাধীনতার মাথা গলায় না। এ পর্যন্ত সব ঠিকই আছে। সরকারের বক্তব্য সরকার জানিয়ে দিয়েছে, কোনো চিঠি চাপাটি করার আগেই জানিয়ে দিয়েছে। এখন এই যে পাল্টা চাপ, যেটার কথা আমি আমার পোস্টে উল্লেখ করেছি, পাল্টা চাপ কিরা হচ্ছে, আমি পরের অংশটা পড়ছি। আমি পুরোটা পড়ছি না, গুরুত্বপূর্ণ অংশটুকু পড়ছি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বাংলাদেশের টালমাটাল অবস্থার সুযোগ নিয়ে প্রভাব বাড়াচ্ছে এবং ভাষ্য তৈরি করার চেষ্টা করছে বলেই মনে করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাংশ। 24 আগস্টে ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে ভাঙচুর চালানোর বিষয়টিকে এই প্রভাবের সঙ্গেই যুক্ত করে দেখা হচ্ছে, এখান থেকে চাপ বাড়াচ্ছে। ছায়ানট, উদীচীর মতো ধর্মনিরপেক্ষ সংস্কৃতি কেন্দ্র হামলা হয়েছে, এখনো পর্যন্ত তার নিন্দা করেনি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার পুঙ্খানুপুঙ্খের নিন্দা করেছে। যত রকম খুন, ধর্ষণ, ডাকাতি, নিরাপরাধ বলে আসামি করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল পরশুদিন তো একটা অদ্ভুত ঘটনা ঘটে, এত নির্মম ঘটনা যে আওয়ামী লীগ করতে বলে মানুষটাকে ধরে নিয়ে গিয়েছে, তার 9 মাসের শিশু সন্তান, তাকে না দারিদ্রের সঙ্গে যুঝতে না পেরে তার 9 মাসের সন্তানকে গলা টিপে বা জলে চুবিয়ে হত্যা করে মা গলায় দড়ি দিয়েছে। এর থেকে শোচনীয় এবং দুর্ভাগ্যজনক অবস্থা কি বাংলাদেশে হতে পারে? এরপরও বাংলাদেশ সরকার কোন রকম কথা বলেছে? ওই সংবাদ মাধ্যমে তো একটাও কথা উচ্চারণ হয়নি। ইউনূসের মুখ দিয়ে, ইউনূসের সহচরদের মুখ দিয়ে তো একটা কথাও বেরোয় না। শেখ হাসিনা কিছু বললেই একেবারে চরবর করে হতে পারে, ভারত বিরোধী। আমেরিকায় করলে কোনো অসুবিধে নেই, ইংল্যান্ডে করলে কোনো অসুবিধে নেই, ভারতে করলে অসুবিধে আছে। ভারতে করলে কি অসুবিধা আছে? তাহলে পরে পাকিস্তান তবু আমাদের চেনা শত্রু, যে হ্যাঁ এই শত্রু আমাদের শত্রু, সে আমাদের সঙ্গে শত্রুতা করবে, চেনা শত্রু। আর এই শত্রু তো শত্রুর মতো ব্যবহার করে
অথচ ভিক্ষাপাত্র নিয়ে ঘুরে বেড়ায়, আমাকে চাল দাও, ডাল দাও, আমাকে চিনি দাও, তেল দাও, আমাকে কাঁচামরিচ দাও, আমাকে পেঁয়াজ দাও, আমাকে এই ডিজেল সরবরাহ করো, পেট্রোল সরবরাহ করো। এরা ভিখারি অথচ প্রতিবাদী। বাংলাদেশ ছাড়া দেখা যায় না। ন্যাক্কারজনক দেশ, যার কোন রকম মানে কি বলবো আপনাকে, যে লজ্জা শরম বলতে যা আছে সেই লজ্জা শরম কিচ্ছু নেই। এরা সব বেচে দিয়ে এসছে, মোহাম্মদ ইউনূস সব বেচে দিয়ে এসছে। এই যত পাপ মোহাম্মদ ইউনূস করে বেড়াচ্ছেন না, সেই পাপের বোঝা কিন্তু তার একদিন ভারী হচ্ছে, এত আস্তে আস্তে ভারী হচ্ছে। ওপারে কি হবে সে তো আমরা দেখতে পাবো না, কিন্তু এপারে যেটা হবে কিন্তু আপনারা দেখে যাবেন যে মোহাম্মদ ইউনূসের শেষটা খুব করুণ হবে, খুবই করুণ হবে। আমি কিন্তু বরাবর এই কথাটা বলে যাই, আপনারা মিলিয়ে নেবেন শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূসের কি হয়। উনি এখন হয়তো গদির ওপরে বসে আছেন, উনি কোনো কিছু টের পাচ্ছেন না, কোনো কিছু পাত্তা দিচ্ছেন না। এই যে এত নৃশংস সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার মনে বিন্দুমাত্র একটু নাড়াচাড়া দেয় না। মানবিকতা খুইয়ে ফেলেছেন, ক্ষমতার এতই লোভ, আওয়ামী লীগের ওপরে এতই রাগ। আওয়ামী লীগের ওপরে রাগ আছে, ঠিক আছে, কিন্তু আপনি এই যে বাচ্চাটা হত্যা করে তার মা গলায় ধরে দিল, সে প্রসঙ্গে একটা কথা বললেন না তো আপনারা, এক ছত্র কোথাও আপনারা দুলাই উদ্ধৃতি দিলেন না, যেটা দুঃখজনক ঘটনা। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা তো সমস্ত যত মানে সন্ত্রাসবাদী আছে তাদেরকে একেবারে রাতারাতি আপনারা সমস্ত জামিন দিয়ে খালাস করে দেন। কই তার নিরীহ সন্তানটার মানে যার কোনো দোষ নেই, তার বাবা যে জন্মের পরে বাচ্চাটার মুখ দেখেনি, তাকে আপনারা জামিন দিতে পারলেন না? রাতে কই জরুরি কোর্ট তো বসলো না? আপনার সব পাপ লেখা হচ্ছে, একটা জায়গায় সব লেখা হচ্ছে, সব উত্তর পাবেন। আর ভারতবর্ষ কি করছে? ভারতবর্ষ যা করছে তলায় তলায় করছে, আপনারা জানতে পারছেন না। আচ্ছা, একটা খবর আপনাদের দিই, ভারতবর্ষ কি করছে একটা খবর আপনাদের দিই। সেটা হচ্ছে আজকে সকালবেলা 11 জন ইঞ্জিনিয়ার, ভারতীয় ইঞ্জিনিয়ার, তাদেরকে সপরিবার দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই 11 জন কারা? এরা হচ্ছে সব হচ্ছে ওই আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্রের এই 11 জন। আর রূপপুর পরমাণু কেন্দ্রে কাজ করতে সেখানে 8 জন, আর বাকি 3 জন হচ্ছে আদানি বিদ্যুৎ কেন্দ্রে, যেখান থেকে আমাদের এই গুড্ডা ফায়ার স্টেশন থেকে পাওয়ারটা গিয়ে ওই সাপ্লাই হয় যেখানে, সেখানে তারা কাজ করতেন। তার মানে এটা মানে ইঙ্গিত যে এখন তো শীতের সময় তো আপনার অসুবিধা হচ্ছে না, তাই কমিয়েছে, বুঝতে পারছেন না। আপনারা কিন্তু বিদ্যুৎ কমিয়েছে আদানি, টাকা পয়সা দেয়নি বলে। এইবার গরমটা আসছে, তার মধ্যে আস্তে আস্তে যখন বিদ্যুৎটা কেটে দেবে, আপনি তো পুরো পয়সা দিতে পারবেন না, আর ভারত আস্তে আস্তে বিদ্যুৎটা বন্ধ করে দেবে, চাল ডাল তেল নুনও বন্ধ হবে। তখন ওই টাকা নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরবেন, বিশ্বে ঘুরে বেড়াবেন, কেউ আপনাদের মানে আপনারা পয়সায় কুলোতে পারবেন না, আপনার দেশের লোক না খেয়ে মরবে, তখন আপনাদের পিঠের চামড়া উঠবে। সুতরাং ভারত যে একেবারে বসে আছে তা নয়, ভারত কি করছে, তলায় তলায় খেলছে। আর বাকি যেগুলো খেলা হবে সেগুলো তো সমস্ত খেলার লোকেরা সব তৈরি হয়ে আছে, তারা সমস্ত খেলবে, পুরো খেলাধুলার মাঠ রেডি হয়ে রয়েছে, আর খেলাধুলার লোকেরাও সমস্ত রেডি হয়ে রয়েছে। আপনার বাবা পাকিস্তান, সে এসে কিন্তু আপনাকে বাঁচাবে না। পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোই তো পা গলিয়েছেন, পা গলিয়ে আজকে বলছেন আপনারা বলছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের সমভাবে দেখাটা উচিত হবে না। বলছেন কে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তা পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে আপনি ভারত বিরোধিতা করছেন, আর ভারতের পিঠে ছুরি মারছেন, আর বলছেন আপনাদের পাকিস্তানের সঙ্গে দেখা তুলনা করা ঠিক হবে না, একা শুনে বসানো ঠিক হবে না। তাহলে কোনটা ঠিক হবে? আপনি আমার জুতো মারবেন, আমি আপনার গালে চুমা খাবো, ওইটা ঠিক হবে? এখনো কিছুই হয়নি তো সাহেব, আপনাকে ভদ্রলোক বলে জানতাম। আমি ভেবেছিলাম আপনি এই অবস্থায় আপনি পদত্যাগ করে বেরিয়ে আসবেন, কিন্তু আপনিও যে একজন ছোট লোকের সঙ্গে থেকে আপনিও যে ছোট লোক হয়ে গেছেন সেটা আমি বুঝতে পারিনি। তাই প্রথম আপনার খুব প্রশংসা করতাম, এখন আর করি না, এবং আপনাকে রীতিমতো আমি ঘৃণা করি। এই যত উপদেষ্টা মন্ডলী রয়েছে সব কটা হচ্ছে চোর, বাটপার, চিটিংবাজ, সব কটা হচ্ছে মানে অর্থলোভী, আর সব কটা সন্ত্রাসবাদী।
এরা কি সন্ত্রাস করেছে? বাইরের ছেলেরা। তার থেকে বেশি সন্ত্রাস করেছে সরকার। আওয়ামী লীগকে দমন করে ওভাবে আওয়ামী লীগকে দমন করে রাখা যাবে না। কেউ কাউকে কখনো দমন করে রাখতে পারেনি। তাহলে হিটলারও থাকতেন, চাউসেস্কেও থাকতেন, সবাই বেঁচে থাকতেন, কিন্তু কেউ বেঁচে থাকেননি। ওইরকম সমস্ত সাংঘাতিক সমস্ত লোক, তাদের শাসন যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। গদ্দাফির কি অবস্থা হয়েছে? লিবিয়ার গদ্দাফির মানুষ পিটিয়ে মেরে ফেলে দিয়েছিল, ড্রেনের মধ্যে থেকে টেনে বার করেছিল। ইউনূস, আপনার অবস্থা তাই হবে। সরি, কোন একটা ড্রেনের মধ্যে আপনি লুকোবেন, সেখান থেকে গদ্দাফির মতো আপনাকে টেনে হিঁচড়ে বার করে আপনার দুঠ্যাং চিয়ে ফেলে দেবে। মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইংরেজিতে একটা শব্দ রয়েছে, ওয়ার ট্রেড। যখন যুদ্ধ বাধে তখন এক শ্রেণীর মানুষ অমানবিক ব্যবসা বাণিজ্যে মেতে ওঠে, ব্যক্তি পর্যায়ে, কখনো কখনো রাষ্ট্রীয় পর্যায়ে। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যে ব্যবসার ফাঁদ পেতেছিল, এর ফলে এই রাষ্ট্রটিকে পরপর দুইবার প্রায় দেউলিয়াত্বের পর্যায়ে চলে যেতে হয়েছিল। 1600 শতাব্দীতে নয়, 1500 শতাব্দীতে রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিনান্ড, স্পেনের রাজা, তাদের জমানাতে ক্রিস্টোফার কলম্বাসের মাধ্যমে তারা যখন আমেরিকা জয় করলো, মানে আমেরিকা উদ্ভাবন করলো, এরপর থেকে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা পুরোটাতেই তারা একের পর এক অভিযান চালিয়ে ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয়, শুধু স্বর্ণ আর স্বর্ণ। এবং এটি স্পেনের পুরো অর্থ ব্যবস্থাকে, শিল্প কলকারখানাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে পরবর্তী 100 বছরের মধ্যে এই রাষ্ট্রটিকে মোট 9 বার ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে দেউলিয়া ঘোষণা করতে হয়েছিল। পৃথিবীর সবচেয়ে সেরা ধনী মনসুর মুসা, তিনি একবার বহু স্বর্ণ নিয়ে মিশরের মধ্য দিয়ে যাচ্ছিলেন হজ করতে, এবং পথের দুই পাশে মিশরের জনগণকে তিনি যেভাবে দান করেছিলেন, এর ফলে পুরো মিশর দেউলিয়া হয়ে গিয়েছিল। এখন কেন, কিভাবে অতিরিক্ত ধন সম্পদ মানুষকে শেষ করে দেয়, আরো লোভী বানিয়ে ফেলে, আরো নিঃস্ব বানিয়ে ফেলে, এটার অনেক সাইকোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। আমি শুধুমাত্র আওয়ামী লীগের ঘটনা বলবো। গত 15 বছর ধরে অসংখ্য মানুষ আওয়ামী লীগের দুঃসময় যারা ছিলেন না তারা, এবং দুঃসময় ছিলেন কিন্তু নিজেরা সচ্ছল ছিলেন না নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে ভীষণ রকম দুর্বল ছিলেন, এই ধরনের মানুষ আওয়ামী লীগ জমানাতে গত 15টা বছরে কেউ 100 কোটি, কেউ 1000 কোটি টাকার, কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে এখন প্রায় সবাই পলাতক, কেউ কেউ বাংলাদেশে জেলে আছেন। আমি এদের অনেককে চিনতাম। একেবারে ঢাকা কলেজ থেকে ছাত্রলীগ করার সুবাদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করার সুবাদে, জাতীয় রাজনীতি 2001 সন থেকে একেবারে সেই আওয়ামী লীগের জমানা 2018 সন পর্যন্ত ঘনিষ্ঠভাবে এই দলের কর্তা ব্যক্তিদের সাথে জড়িত ছিলাম। অনেকে আমাকে চেনেন, কিন্তু আমাকে যতটা মানুষ আওয়ামী লীগের লোকজন চিনতেন তার চেয়ে বেশি চিনতাম আমি। এর কারণ হলো বিশ্ববিদ্যালয় জীবন, ছাত্র জীবন, পরবর্তীতে কর্মজীবন, সাংবাদিকতার কারণে আমি খুব সহজে যে কোনো মানুষের তথ্যপাথ্য জানতে পারতাম। কিন্তু আমার যেহেতু এইভাবে আমি জাতীয় রাজনীতিতে আসি 2001 সনে, তারপর থেকে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব বা অনেকে চেনা শুরু করেন অল্প অল্প করে, আর যখন সংসদ সদস্য হলো তখন জাস্ট এটা একেবারে স্ফুলিঙ্গের মতো অনেকে চিনে ফেললো। তো যখন চিনে ফেললো তখন হয়তো অনেকে অবাক হয়ে গেল যে আরে একে তো কখনো দেখিনি, একে ওকে খুঁজে খুঁজে দেখা গেল ওই যে ঢাকা কলেজে ছিল বা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, যে ছেলেটি কেবলই মাত্র মিছিলে যেত কিন্তু কোনো রকম টু শব্দ করতো না, আরে সেই রনিকে এই রনি, এরকম অনেকে মিলিয়ে মিলিয়ে সেই কেউ নেতা হয়ে গেল, কেউ ভাই হয়ে গেল। তো এভাবে অনেকের সাথে সম্পর্ক হয়েছে। যেহেতু নিজে পরিশ্রম করে কষ্ট করে একটা জায়গাতে এসেছি, তো যার জন্য কষ্টের মর্যাদা, শ্রমের মর্যাদা এবং অর্থের যে প্রয়োজনীয়তা, এটা হৃদয় দিয়ে অনুভব করি। যেহেতু লেখাপড়া করেছি, এমন একটা পরিবার থেকে এসেছি যে পরিবারের সবাই 14 জেনারেশন পরিশ্রম করে কষ্ট করে নিজেদের রুটি রুজির আয়োজন করেছেন। তো কাজেই কি করে একটা সাস্টেনেবল ইকোনমিক কন্ডিশন
ধরে রাখা যায়, এটা পরিবার থেকে শিক্ষা লাভ করেছি। ফলে কর্মজীবন শুরু করার পর থেকে আজ অবধি, সে 1986 থেকে আজকের দিন পর্যন্ত কখনো টাকার জন্য, অর্থের জন্য কারো কাছে হাত পাততে হয়নি। জীবনের একটি মাস কখনো যায়নি যে গত মাসের চাইতে চলমান মাস খারাপ গেছে। 1% হলো বছর শেষে বিগত বছরের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন উন্নয়ন দিয়েছে। ফলে কি হলো, আওয়ামী লীগ করেছি, রাজনীতি করেছি, এমপি হয়েছি, বড় বড় পদ পদবি থাকা মানে যাওয়ার সুযোগ পেয়েছি, হয়েছে, কিন্তু কখনো ওই জিনিসগুলো প্রয়োজনীয় হয়নি। কিন্তু চোখের সামনে যারা করেছে তাদেরকে দেখেছি, প্রচণ্ডভাবে ঘৃণা করেছি এবং একটা সময় অসহ্য হয়ে প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার ফলে যখন সব চোরগুলো একসঙ্গে একত্র হয়ে, সব ডাকাতগুলো একত্র হয়ে মানে আমার উপস্থিতি আওয়ামী লীগে তারা একেবারে অসহ্য করে তুললো, তখন মনে হলো সসম্মানে সেখান থেকে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ। 2018 সনে সেখান থেকে চলে এসেছি। যেহেতু রাজনীতিতে প্রতিহিংসা থাকে, প্রতিহিংসা থাকার কারণে আমি যদি শুধুমাত্র চলে আসতাম, নিজেকে ক্ষমতাহীন করতাম, তাহলে আমার যারা প্রতিপক্ষ, যাদেরকে আমি খোঁটা দিয়েছিলাম, চোর বলেছিলাম, ডাকাত বলেছিলাম, যাদের বিরুদ্ধে লিখেছিলাম, তারা আমাকে পাড়িয়ে মেরে ফেলতো। আর এই জন্য আমার একটা রাজনৈতিক আশ্রয় দরকার ছিল এবং এই কারণেই বিএনপিতে যোগদান করেছি। ওই পর্যন্তই। কে কি মনে করলো ডাজ নট ম্যাটার। এখন এই যে আওয়ামী লীগের এই দুঃসময়, এই দুঃসময়টিতে আপনি দেখুন তো, একটি চোর কিংবা একটি ডাকাত সমাজে ঘোরাফেরা করছে কিনা আওয়ামী লীগের, তাদের কোনো টাকা দলের কর্মকাণ্ডে লাগছে কিনা। সাদ্দাম নামের একজন অসহায় ছাত্রলীগ কর্মী, সে 1 বছর যাবৎ জেলে আছে, তার স্ত্রী এবং সন্তান মারা গেল, মানে স্ত্রী আত্মহত্যা করলো, তার আগে সন্তানকে মারলো টাকার অভাবে, ভিক্ষার অভাবে। সেই ছাত্রলীগের কর্মী, যে ছাত্রলীগের মানে কি বলবো, সেই আওয়ামী লীগের কর্মী, যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, পাচার করেছে দেশ থেকে, কোনো মিথ্যা কথা নয়। এই জিনিসগুলো নিয়ে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলেছে। আপনারা অনেকেই হয়তো জানেন, আওয়ামী লীগের একজন নেতা ছিল আহমদ হোসেন। আহমদ হোসেন আমার বয়সে বড়, আমরা একই হলে থাকতাম, এফ রহমান হলে, ছাত্রলীগে তিনি আমার সিনিয়র, একসাথে ছাত্রলীগ করতাম। এমন অবস্থায় গেছে দারিদ্রতার, কখনো পাজামা ঠিক থাকতো না, পাঞ্জাবি ঠিক থাকতো না। তো সেই আহমদ হোসেনকে শেখ হাসিনা প্রথমে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দিলেন, সাংগঠনিক সম্পাদক, তারপর ঢাকা বিভাগের দায়িত্ব দিলেন। এই কমিটি বিক্রি করে শত শত কোটি টাকার মালিক হয়ে গেল। পরে নেত্রকোনার একটি আসন থেকে এমপি হয়েছিল। তো এমপি হওয়ার আগে মানে সে ভীষণ রকম অহংকারী হয়ে পড়েছিল। একটি বিভিন্ন টকশোতে তিনি যেতেন এবং প্রতিপক্ষ লোকদেরকে যাচ্ছে তাই ভাষায় গালাগাল করতেন। এরকম একটা ব্যাপার, আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে সে রেজা কিবরিয়া থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই, সবাইকে অপমান করতেন। আমি যেহেতু অনেক আগেই ব্যবসা বাণিজ্য শুরু করেছি 1991 সনে, আর 2001 সনে 10 বছর পরে ইলেকশন করার জন্য আমি রাজপথে নেমেছিলাম। এই জন্য আওয়ামী লীগের অনেক নেতা, আহমেদ হোসেনের মতো অনেক নেতা আমার অফিসে আসতেন, বিভিন্ন সময় আসতেন। আমার সাধ্যমতো আমি তাদেরকে সাহায্য করতাম, সহযোগিতা করতাম। তো সেই অর্থে এটিএন নিউজের একটি টক শোতে আহমদ হোসেন হঠাৎ করে এমন একটা কথা বলল, যেটা আমার মেনে নেওয়াটাই অসম্ভব ছিল। কারণ তিনি আমাকে চিনতেন, আমার অফিসে আসতেন, আমরা একসঙ্গে ছাত্রলীগ করেছি, খুবই ভালো একটা সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। তো তার সেই বক্তব্য কোনো অবস্থায় নিতে পারিনি। তখন আমি তাকে বললাম যে এই ধরনের লোকজন ক লিখতে কলম ভাঙ্গে 10টা, তারা হয়ে গেছে আওয়ামী লীগের নেতা। 2 দিন আগে রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরে বেড়াতো, এখন ঢাকা শহরে শত শত কোটি টাকার বাড়ি গাড়ি সবকিছু। কথায় কথায় শেখ হাসিনাকে বিক্রি করা, তারপর এই যে কমিটি বিক্রি করা, অপকর্ম করা, এই কাজগুলো করে এরা নিজেদের আখের গুছিয়ে সব জায়গাতে শেখ হাসিনাকে সামনে তুলে ধরে। তো এইরকম একটা জাতীয় টেলিভিশনে সিটিং একজন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাও আবার ঢাকা বিভাগের, তাকে এইভাবে চ্যালেঞ্জে জানানো, এটা চারটিখানি বিষয় ছিল না আওয়ামী লীগ জামানাতে। সেই কাজগুলো তো করেছি, শুধু একটা না। আমি যখন এমপি ছিলাম বা এমপি যখন ছিলাম না 2014 থেকে 18, আওয়ামী লীগের কোনো প্রভাবশালী লোকজন যারা ক্ষমতাধর ছিল, সামনাসামনি মুখোমুখি টেলিভিশনে লেখালেখিতে কাউকে কখনো ছাড় দেয়নি।
আল্লাহর মেহেরবানিতে। এখন এই যে আওয়ামী লীগের দুঃসময়, চরম দুঃসময়, সেই দুঃসময় সেই বসন্তের কোকিলদেরকে দেখা যাচ্ছে না। অধিকান্ত এই দুঃসময়টাতে ওই যে যারা চুরিচামারি করেছিল তারা তখন বিপদে আছে, টাকা নিয়ে বিপদে আছে, অর্থ নিয়ে বিপদে আছে। এদেরকে নিয়ে আবার নতুন একটা ওয়ার ট্রেড গ্রুপ, ওয়ার ট্রেডার বলা হয়, তারা বের হয়ে গেছে। তো এরা হঠাৎ করে রাতারাতি আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলছে। এদের একটা বিরাট অংশ গুপ্ত সংগঠনের সাথে জড়িত, গুপ্তচর হিসেবে আওয়ামী লীগের মধ্যে আছে। এরা কেউ শেখ হাসিনাকে বিক্রি করছে, শেখ রেহানাকে বিক্রি করছে, কেউ হয়তো জয়কে বিক্রি করছে, বলার চেষ্টা করছে। তাদের সাথে আমাদের অনেক অনেক খাতির। তারা কখনো দিল্লিতে আসছে, কখনো ব্রাসেলসে যাচ্ছে, কখনো প্যারিসে যাচ্ছে। মূলত এই সমস্ত অপকর্মের যে হোতা, যারা আওয়ামী লীগ জমানাতে হাজার হাজার কোটি টাকা রোজগার করেছে, তাদের এই বিপদের সময় তাদের টাকা পয়সা হরণ করার জন্য এই যে ওয়ার ট্রেড গ্রুপটি এরা ফাঁদ পেতেছে। আর এই ফাঁদ পাতার পেছনে তারা যে কৌশলটা অবলম্বন করছে সেটা হলো শেখ হাসিনার সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। জাস্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন যে এটা। এই সালমান এফ রহমান সাহেব এখন জেলখানাতে আছে, আর সাইফুজ্জামান শেখর তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস। এখন আমরা একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় 3 ঘন্টার একটা রুদ্ধদ্বার বৈঠকে ছিলাম এবং ওই দিনই আমি সালমান এফ রহমান সাহেবের বিরুদ্ধে একটা লেখা লিখেছিলাম, হে শ্বেত শুভ্র বেশধারী, দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে। তো তিনি আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য শেখ হাসিনার ওখানে গেছেন, কয়েকবার স্লিপ পাঠিয়েছেন।